পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা সেপ্টেম্বর মাসে বিদ্যালয়গুলোতে দেওয়া হবে। এটা হচ্ছে পার্ট 6। ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? সেপ্টেম্বর মাসে নতুন ধারা হয়েছে কি, এবারে প্রতিটা প্রশ্নের সঙ্গে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যেটা মাধ্যমিক যারা এবছর যেহেতু তোমরা দেবে, তার জন্য এই নাম্বারগুলো কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এটাকে একটু ভালো করে করতে হবে, ঠিক আছে? প্রথমে তোমাদেরকে আমি প্রশ্নগুলো দেখিয়ে দিই, তারপরে আমি পরপর করে প্রশ্ন উত্তর একসঙ্গে আসছি, ঠিক আছে? চলো প্রথমে দেখে নাও একের দাগে কী কী দেওয়া হয়েছে। একের দাগে দেখতে পাচ্ছ নিচের প্রশ্নের উত্তর নিজের ভাষা লিখতে বলা হয়েছে। এখানে দেওয়া হয়েছে দেখো 1 থেকে একের দাগের 10টা দেওয়া হয়েছে, ঠিক আছে? তারপর 2-এর দাগে দেওয়া হয়েছে প্রতিটি প্রশ্নের মান 1 দেখতে পাচ্ছ। আর 3-এর দাগে দেওয়া হয়েছে কম বেশি 150টি শব্দে প্রতিবেদন রচনা করতে বলেছে, এটা 5 মার্ক, ঠিক আছে? নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। এবারে বলে হয়েছে ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতা এগুলো করে বিদ্যালয়ে খুললে শিক্ষকের কাছে জমা দেবে, কোনো অবস্থায় তারা বাড়ির বাইরে বেরোবে না, এটা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে? চলো এবার প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা পরপর করে দেখে নিই। প্রথম যে কোশ্চেনটা আছে দেখো, 1 দাগের বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো। 1.1 জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? জগদীশবাবু কে, কাণ্ডটি কি? প্রথম কোশ্চেনের জন্য 1 এবং কাণ্ডটির জন্য 2। তারপর উত্তরটা এইভাবে লিখবে, প্রখ্যাত কথা সাহিত্যিক সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পে এক অন্যতম অপ্রধান চরিত্র হলো জগদীশবাবু। গল্পের ধর্মীয় বাতাবরণে এই চরিত্রের প্রকাশ ও বিকাশ। কথকদের শহরে অপেক্ষাকৃত বিত্তবান, ধর্মীয় মনোভাবপূর্ণ, সর্বজ্ঞানজ্ঞাত ব্যক্তিত্ব তিনি। এটা হচ্ছে জগদীশবাবু বলা হলো। এরপরে উত্তরটা কি, কাণ্ডটি কি না, কাণ্ডটা এইভাবে লিখবে, জগদীশবাবুর বাড়িতে হিমালয় থেকে এক উঁচু দরের যে কাউকে পদধূলি গ্রহণের অনুমতি পর্যন্ত দিতেন না, শেষ পর্যন্ত জগদীশবাবু তার কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে পায়ের সামনে ধরলে সন্ন্যাসী পা এগিয়ে দিয়েছিলেন। তখনই জগদীশবাবু সন্ন্যাসীর পদধূলি গ্রহণে সক্ষম হয়েছিলেন। জগদীশবাবু এহেন অভিনব পদ্ধতিতে পদধূলি গ্রহণের বিষয়টি আলোচ্য অংশে কাণ্ড হিসাবে উল্লেখিত হয়েছে, ঠিক আছে? তাহলে এইভাবে এই প্রশ্নের প্রতিটা পার্ট উত্তরগুলো এইভাবে বলে দেওয়া হয়েছে, এইভাবে লিখবে। পরের কোশ্চেন দেখো, খুবই গরিব মানুষ হরিদা, হরিদার পরিচয় দাও। তার দারিদ্র্যের ছবি বহুরূপী গল্পে কিভাবে প্রতিভাসিত হয়েছে? 1 নম্বর এবং তারপর 2 মার্ক দেওয়া হয়েছে এটার জন্য। উত্তর এইভাবে লিখবে, সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হরি অর্থাৎ কথকের হরিদা একজন নিতান্ত দরিদ্র মানুষ। পেশাগত দিক থেকে সে বহুরূপী সেজে সামান্য উপার্জনের মাধ্যমে সে জীবিকা অর্জন করে। তার দারিদ্র্যের ছবি বহুরূপী গল্পে কীভাবে প্রভাবিত হয়েছে দেখো। এই উত্তর কীভাবে লিখবে দেখো, হরিদা দরিদ্র সমাজের প্রান্তিক মানুষদের একজন। শহরের সবচেয়ে সরু গলির প্রান্তে একটি ছোট্ট ঘরই তার সম্বল। পেশাগতভাবে সে বহুরূপী, দারিদ্র তার নিত্যসঙ্গী। নিজের শিল্প কুশলতা সকলের সামনে তুলে ধরলেও যেটুকু বকশিস সে পায় তা নিয়ে অনেক সময় তার অন্যের সংস্থান হয় না। তাই হরির উনানের হাঁড়িতে শুধু জল ফোটে, ভাত ফোটে না। একঘেয়ে ভাবটাকে সহ্য করে নিলেও একঘেয়ে সময় নির্ধারিত কাজে ভয়ানক আপত্তি তার। নিত্যদিনের দারিদ্র পীড়িত অবস্থার সঙ্গে হরি নিজেকে মানিয়েও নিয়েছে। দারিদ্র্যের দুঃখ তাই তাকে দুঃখী করতে পারেনি, বরং তার মধ্যে দুঃখের তীব্র দহন জন্ম দিয়েছে এক নিখুঁত শিল্পী সত্তার, ঠিক আছে? এই উত্তরটা এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। তারপর প্রশ্ন দেখো 1.3, কি হেতু মাত গতি তব আজি এ ভবনে? বক্তা কাকে মাতো সম্বোধন করেছেন? তিনি এই প্রশ্নের কি উত্তর দিয়েছেন? উত্তরটা কীভাবে লিখবে দেখো। প্রথম প্রশ্নের উত্তরটা এইভাবে লিখবে, কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদবধ কাব্যগ্রন্থের অন্তর্গত অভিষেক কাব্যাংশ থেকে নেওয়া প্রশ্নোক্ত উদ্ধৃতিটি বক্তা অর্থাৎ ইন্দ্রজিৎ প্রভাষা রাক্ষসীর ছদ্মবেশে উদ্যানে স্বাগতা দেবী লক্ষ্মীকে মাতো সম্বোধন করেছেন, ঠিক আছে? প্রথম প্রশ্নের উত্তরটা এইভাবে লিখবে। দ্বিতীয় প্রশ্নের উত্তর তুমি কীভাবে লিখবে দেখো, তিনি অর্থাৎ ছদ্মবেশিনী শ্রী লক্ষ্মী ইন্দ্রজিৎকে স্নেহবশত শিরচুম্বন করে উত্তর দিয়েছিলেন যে লঙ্কায় ঘোরতর রণে তার বৈমাত্রের ভ্রাতা বীরবাহুর মৃত্যু হয়েছে এবং বীরবাহু শোকে মহাশোকী রাক্ষস অধিপতি লঙ্কেশ সসৈন্য যুদ্ধযাত্রার জন্য প্রস্তুত হচ্ছেন। এইভাবে দ্বিতীয় পাঠের উত্তরটা তোমরা সুন্দর করে এইভাবে লিখে ফেলবে, ঠিক আছে? আর 1.4 প্রশ্ন কী আছে দেখো, এ মায়া পিত বুঝিতে না পারি বক্তা কে, কোন মায়া তার বোধের আগম্য? এখানে 1 আর 2 দুটো ভাগ করে দিয়েছে প্রশ্নের উত্তরটা কীভাবে লিখবে দেখো। কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ কাব্যর অংশবিশেষ অভিষেক পাঠ্যাংশ থেকে গৃহীত প্রশ্নদ্রুত অংশটি বক্তা হলেন ইন্দ্রজিৎ।
পরের পার্ট যেটা বলেছে তার উত্তরটা কী লিখবে দেখো, বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ দুবার রামচন্দ্রকে নিসারণে পরাজিত ও নিহত করেছেন, কিন্তু দৈব বলে বলিয়ার রামচন্দ্র দেবী আশীর্বাদে বেঁচে ওঠে বারবার স্বর্ণালঙ্কাকে আক্রমণ করেছেন। মাবে মানব সীতাপতির এই পুনর্জীবন লাভজনিত মায়া বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিতের নিকট বোধের অগম্য। ঠিক আছে, এই উত্তরটা সুন্দর করে এইভাবে লিখবে। 1.5 প্রশ্নটা কী আছে দেখো, ভদ্রতার অযোগ্য তোমরা, কার প্রতি বক্তার এরূপ মন্তব্য? বক্তা কোন পরিস্থিতিতে মন্তব্য করেছেন? 1, 2 দুটো ভাগ করে দিয়েছে। প্রথম প্রশ্নের উত্তর এইভাবে লিখবে, শচীন্দ্রনাথ সেনগুপ্তে সিরাজউদ্দৌলা নাট্যাংশে প্রশ্নদ্রুত পাঠ্যাংশে বক্তা নবাব সিরাজউদ্দৌলা রাজ দরবারে উপস্থিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়াটাসের প্রতি এরূপ মন্তব্য করেছেন। পরের প্রশ্নের উত্তর কীভাবে লিখবে দেখো, সিরাজ সিংহাসন লাভের 2 মাসের মধ্যেই ইংরেজদের কাসিমবাজার কুঠি দখল করে এবং কলকাতা থেকে তাদের বিতাড়িত করেন, কিন্তু রবার্ট ক্লাইভ মাদ্রাজ থেকে কলকাতায় ফিরে তা পুনরায় দখল করেন এবং আলীনগরের সন্ধির মাধ্যমে তা মীমাংসা ঘটে। এই সন্ধির শর্তগুলো যথাযথভাবে রক্ষিত হওয়ার জন্য ইংরেজদের প্রতিনিধি হিসাবে ওয়াটস রাজ দরবারে নিযুক্ত হন। ওয়াটস সিরাজকে সিংহাসনচ্যুত করার জন্য তার রাজত্বের মির্জাফর, জগৎ শেঠ, রায়দুর্লভ, রাজবল্লভদের সঙ্গে গোপন চক্রান্ত শুরু করে। ঘটনাচক্রেই ব্রিটিশ অ্যাডমিরাল ওয়াটসনকে লেখা একটি পত্রের মাধ্যমে ইংরেজদের ষড়যন্ত্রের স্বরূপ নবাবের নিকটে আরও স্পষ্ট হয়ে ওঠে। বুঝতে পেরেছো? তাহলে এই প্রশ্নের উত্তরটা সুন্দর করে এইভাবে লিখে ফেলবে। এবং সঙ্গে আরও আছে দেখো, বিরক্ত এবং শঙ্কিত নবাবের মনে হয়েছিল ইংরেজদের অপরাধ ক্ষমার অযোগ্য। ইংরেজদের আকাশস্পর্শী স্পর্ধা, দুঃসাহস ও অন্যায় আচরণে রুষ্ট নবাব বাধ্য হয়েছেন পুনরায় যুদ্ধের সংকল্পে। শুধুমাত্র শান্তিভঙ্গ হওয়ার আশঙ্কায় নবাব এতদিন ইংরেজ কোম্পানির সঙ্গে ভদ্র ব্যবহার করে এসেছেন, কিন্তু ইংরেজরা যে সেই ভদ্রতা, সভ্যতা, শিষ্টাচারকে নবাবের দুর্বলতা বলে মনে করেছেন। দেশ ও জাতির আসন্ন বিপন্নতার উদ্বেগজনিত পরিস্থিতি নবাবের তাই মনে হয়েছে। ভদ্রতার অযোগ্য তোমরা। ঠিক আছে, এই উত্তরটা পুরোটা এইভাবে সুন্দর করে লিখতে হবে। 1.6 দেখো, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ ও দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। উদ্ধৃতিটি আলোকে ঘসেটি বেগমের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তরটা কীভাবে লিখবে দেখো, স্বদেশ প্রেমিক নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত প্রণীত সিরাজউদ্দৌলা নাট্যাংশে বিশেষ নারী চরিত্র ঘসেটি বেগম সিরাজের মাসি, আলীবর্দী খান জ্যেষ্ঠা কন্যা, ঢাকার শাসনকর্তা শাহামত জঙ্গ এর স্ত্রী প্রভূত ধনসম্পদ অধিকারিণী। রাজনৈতিক উচ্চাশার কারণে তিনি বাংলার সিংহাসনের উত্তরাধিকার প্রত্যাশা করতেন। তিনি বিশ্বাস করতেন সিরাজ তার পালিত পুত্র ও শওকত জংকে বঞ্চিত করে যে সিংহাসন পেয়েছেন তা তার প্রাপ্য নয়, তাই সিরাজের সিংহাসনের প্রাপ্তি তিনি কোনো মতেই মেনে নিতে পারেননি। সিরাজের আত্মজনেদের মধ্যেই যারা ষড়যন্ত্রে লিপ্ত ঘসেটি বেগম ছিলেন তাদের মধ্যে অন্যতম। ঠিক আছে, পরের উত্তরটা এইভাবে লিখবে, নাট্যাংশে প্রতিহিংসার আগুন উগরে দিয়েই ঘসেটির প্রবেশ। এরপরে অভিসম্প্রাদ ও দুরভিসুন্দর বাতাবরণে মাসি ও বনপর যে কথোপকথন হয় তা ঘসেটি বেগমের চরিত্রকে আরও ভয়ঙ্কর করে তোলে। ঘসেটি মতো কোম্পানির ফোন মুর্শিদাবাদ অধিকার করলে তা হবে তার কাছে সুদিন। নবাবকে তিনি বলেন তার কাছে শুধু প্রতিহিংসা, তাই তীব্র প্রতিহিংসা থেকেই তিনি বলেন, মাসিকে তুমি গৃহহারা করেছ, মাসির সর্বস্ব লুটে নিয়েছ, মাসিকে দাসী করে রেখেছ। তার এই প্রতিহিংসার পূর্ণ হবে সেদিন যেদিন তোমার এই প্রসাদ অপরে অধিকার করবে। ইতিমধ্যেই লুৎফা প্রবেশ করলে ঘসেটির আক্রমণ তার দিকে ধাবিত হয়। ঘসেটি তাকে অবমাননায় জর্জরিত করেন। লুৎফাও বুঝতে পারেন ঘসেটি সাক্ষাৎ প্রতিহিংসার প্রতিমূর্তি, যিনি তার স্বামী সিরাজের শওকত জংয়ের মতো নির্মম পরিণতি চান। সিটি নির্মম অভিলাষ চোখের জলে নবাব পথ দেখতে পারেন না। বেগমকে জীবনে আমারও মতো কাঁদতে হবে। লুৎফা উপলব্ধি করেন সর্বাঙ্গে অতৃপ্তের জ্বালা, নিঃশ্বাসে বিষ, দৃষ্টিতে আগুন আর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্পের অনুসরণ। ঠিক আছে, অনুরণন। এইভাবে এই প্রশ্নের উত্তরটা সুন্দর করে এইভাবে লিখে ফেলবে। এবার দেখো 1.7, আলো তার ভরবে এবার ঘর, কোন আলোর ঘর ভরে উঠবে? উত্তরটা কীভাবে লিখবে দেখো, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পরোল্লাস কবিতায় যে আলোর কথা বলা হয়েছে সেটি হলো মহাদেবের জটায় স্থিত শিশুর মতো নিষ্পাপ চন্দ্রকলার পবিত্র আলোয় যা ভরিয়ে তুলবে ঘর, অর্থাৎ দিশা চলাচল। এই উত্তরটা এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। 1.8, আসছে ভয়ঙ্করের আগমনে পরিস্থিতিটি পরোল্লাসের কবিতা অনুসরণে আলোচনা করো। কীভাবে লিখবে দেখো, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পরোল্লাস কবিতায় পটভূমি ব্রিটিশ শাসকের অত্যাচার, বিধ্বস্ত বিপর্যস্ত ভারতবর্ষ। পরাধীন ভারত জননী প্রতিনিয়ত বিদেশি শাসকের হাতে অত্যাচারিতা, নিপীড়িতা, অপমানিতা। সিংহভাগ ভারতবাসী স্বার্থপরতার সুখনিদ্রায় নিমগ্ন। অন্যদিকে স্বদেশপ্রেমিক সন্তান
মাতৃমুক্তির কঠিন ব্রত নিয়ে আত্মহতিতে দৃঢ় সংকল্প। সমগ্র দেশ জুড়ে চলছে অরাজকতা, অনাচার ও জাতির নামে বজ্জাতি। এমন এক ভয়ানক পরিস্থিতিতে ভয়ঙ্করের আগমন ধ্বনি সূচিত হয়েছে। ঠিক আছে, তাহলে এই উত্তরটা এইভাবে সুন্দর করে লিখবে। 1.9 কোশ্চেনটা কী আছে দেখো, অপূর্ব কহিল বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকাবাবু। বেলা কিভাবে গড়িয়ে গেল, উত্তরটা কীভাবে লিখবে দেখো। অপরাজয়ের কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি পাঠ্যাংশের মুখ্য চরিত্র অপূর্বের পুলিশ স্টেশনে বেশ কিছুটা সময় অতিক্রান্ত হওয়াকে প্রশ্নদ্রুত অংশে বেলা হয়ে গেল বলা হয়েছে। কর্মসূত্রে রেঙ্গুনে বসবাসকারী অপূর্ব নিজ গৃহের চুরির অভিযোগ লিপিবদ্ধ করতে পুলিশ স্টেশনে যায়। সেখানে তার পূর্ব পরিচিত পিতৃবন্ধু নিমাইবাবুর সঙ্গে সাক্ষাৎ ঘটে এবং সেখানেই সাক্ষাৎ পান তার দীর্ঘদিনের আদর্শ বিপ্লবী সব্যসাচীর। সব্যসাচী ছদ্মবেশে ধারণে অসাধারণ দক্ষতা, চাল চলনের কৌশলে পুলিশের চোখে ধুলো দেওয়া, সর্বোপরি বুদ্ধিদীপ্ত বা বাক চাতুর্য তাবড় পুলিশ কর্তাদের বোকা বানানো। মুগ্ধতার সঙ্গে এসব প্রত্যক্ষ করতে উপভোগ করতে অপূর্ব বেলা গড়িয়ে যায়। ঠিক আছে, এই উত্তরটা সুন্দর করে এইভাবে লিখবে। এবং 1.10 কোশ্চেনটা দেখো, কই এ ঘটনা তো আমাকে বলেননি, বক্তা কাকে কথা বলেছেন, কোন ঘটনার কথা বক্তা আগে শোনেননি। উত্তর কীভাবে দেখো, উত্তর এইভাবে লিখবে। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি পাঠ্যাংশ থেকে গৃহীত উদ্ধৃতিটির বক্তা অপূর্বর সহকর্মী রামদাস তালওয়ালকর অপূর্বকে কথা বলেছেন। পাঠ্যাংশের অন্যতম চরিত্র অপূর্ব ফিরিঙ্গি যুবকদের হাতে কোনো এক প্ল্যাটফর্মে অপমানিত ও শারীরিকভাবে নিগৃহীত হন। সেই অন্যায়ের প্রতিবাদ করেন অপূর্ব, কিন্তু তিনি ভারতীয় বলে স্টেশন মাস্টার তাকে অপমান করে তাড়িয়ে দেন। এই ঘটনার কথা বক্তা অর্থাৎ রামদাস তালওয়ালকর আগে শোনেননি। ঠিক আছে, এরপর চলে আসছি 2 দাগের ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। এটা প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক। দেখো, প্রথম যেটা আছে ভোজ্য বস্তু, ভোজ্য যে বস্তু, এটা হচ্ছে কর্মধারায় সমাস। তারপর হচ্ছে পোশাক পরিচ্ছদ, পোশাক ও পরিচ্ছদ, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তারপর হচ্ছে সন্ধ্যা চিহ্ন, এটা হচ্ছে সান্ধ্যকালীন আহ্নিক, সান্ধ্যকালীন আহ্নিক, সন্ধ্যাহ্নিক, সান্ধ্যকালীন আহ্নিক, এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায় সমাস। আচ্ছা, তারপর হচ্ছে সৃজন বেদন, সৃজনের নিমিত্ত বেদন, নিমিত্ত তৎপুরুষ সমাস। পরোল্লাস, প্রলয়ের নিমিত্ত উল্লাস, নিমিত্ত তৎপুরুষ সমাস। রথ ঘর ঘর, রথের ঘর ঘর, সম্বন্ধ তৎপুরুষ সমাস। ঠিক আছে, জয়ধ্বনি, জয় সূচক ধ্বনি, এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায় সমাস। সিংহদ্বার, সিংহ চিহ্নিত দ্বার, মধ্যপদলোপী কর্মধারায় সমাস। শিশু চিহ্ন, চাঁদ শিশুর ন্যায়, উপমিত কর্মধারায় সমাস। প্রলয় নেশা, প্রলয়ের নেশা, সম্বন্ধ তৎপুরুষ সমাস। ঠিক আছে, তো এগুলো কমপ্লিট হয়ে গেল। এরপর যেটা আছে শেষে যেটা আছে কম বেশি 150টি শব্দে প্রতিবেদন রচনা করতে বলেছে। লর্ডসে রুদ্ধশ্বাস জয় ভারতীয় ক্রিকেট দলের, এটা 5 মার্কে। এর উত্তরটা কীভাবে লিখবে দেখে নাও একটু। লর্ডসে রুদ্ধশ্বাস জয় ভারতীয় ক্রিকেট দলের বিশেষত সংবাদদাতা গোবিন্দ চক 17ই আগস্ট। ঠিক আছে, এটা একটু ভালো লিখবে। লর্ডসের রুদ্ধশ্বাস জয় ভারতীয় ক্রিকেট দলের, এটা বিশেষ সংবাদদাতা গোবিন্দ চক 17ই আগস্ট, এটাই এভাবে লিখবে। অদম্য মনোবল এবং অটুট আত্মবিশ্বাস থাকলে প্রবল প্রতিপক্ষের কাছ থেকে যে সহজে জয় ছিনিয়ে আনা সম্ভব, গতকাল লর্ডসের মাঠে তা প্রমাণ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। 5 টেস্টের প্রথম টেস্টে যখন ভারতের জয়ের দরগোড়ায়, তখন বৃষ্টিখল ভূমিকায় অবতীর্ণ হয়ে হতাশ হয়েছিল ভারতীয় দলকে ও শত সহস্র ক্রিকেট প্রেমী ভারতীয়দের। কিন্তু দ্বিতীয় টেস্টে লর্ডসের বুকে ভারত যে এক নতুন রোমাঞ্চকর ইতিহাস রচনা করবে, কে তা জানত। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ওপেনারকে KL রাহুলের ধৈর্যশীল লড়াকু 129 রান, উইকেট কিপার পন্থের স্বভাবসিদ্ধ ব্যাটিংয়ে 37 রান এবং রবীন্দ্র জাদেজার মূল্যবান 40 রানের দৌলতে ভারত তোলে 364 রান। তবে জোর টক্কর দেয় ইংল্যান্ড দল। অধিনায়ক জো রুটে অনবদ্য অপরাধী 180 রানের দৌলতে তাদের রান দাঁড়ায় 399-তে। 27 রানের পিছিয়ে থাকে, শুরুটা ভালো হয়নি ভারতীয় দলের। মাত্র 194 রানে প্রথম সারির 7 জন ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়েছিলেন ইংল্যান্ড বোলাররা। ঈশান্ত শর্মা কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও 16 রানে রবিনসনের বলে LBW হয়ে ফিরে যান প্যাভিলিয়নে। পরাজয়ের আশঙ্কায় ভারতীয় শিবির যখন উদ্বিগ্ন, তখনই রুখে দাঁড়ান ভারতীয় 2 পেসার মোহাম্মদ শামি ও যশপ্রীত বুমরা। নবম উইকেট তাদের অপরাজিত 89 রান ভারতকে আবার লড়াইয়ে ফিরিয়ে আনে। বল হাতে দুরন্ত শুরু করে ভারত 272 রান তাড়া করতে নেমে 67 রানের মাথায় প্রথম সারির 5 উইকেট হারায় ইংল্যান্ড। বাকি 5 উইকেট চলে যায় 120 রানের মাথায়। যে লর্ডসের মাঠে ভারত প্রথমে 50 ওভারে বিশ্বকাপ জিতেছে, যে মাঠে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে এসেছে নেটওয়েস্ট ট্রফি জয়, গতকাল 16ই আগস্ট 151 রানের জিতে লর্ডসের বুকে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে এনে ক্রিকেটের এক নতুন ইতিহাস রচনা করল বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারত। এইভাবে সুন্দর করে এই উত্তরটা এইভাবে তোমরা সুন্দর করে লিখে ফেলবে।
যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।